বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় সনাতন পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। আমি আগের ক্লাসে আলোচনা করেছি যে ডেবিট এবং ক্রেডিট কি, আর সেই ডেবিট আর ক্রেডিট হলো যে লেনদেনের দুটো পক্ষ থাকে, এক পক্ষকে ধরে নিতে হয় ডেবিট, অন্য পক্ষকে ধরে নিতে হয় ক্রেডিট। এখন আজকের আলোচনার বিষয় হলো যে আমি কিভাবে ধরবো কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট, কিভাবে আমি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করবো সেটা নিয়ে আলোচনা হবে। তবে সেই আলোচনাটা হবে আজকে সনাতন পদ্ধতিতে। এখন আমরা জানি যে সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার। সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার, এক হলো ব্যক্তিবাচক হিসাব আর দুই হলো অব্যক্তিবাচক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাব বলতে যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব রাখা হয়, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব রাখা হয় সেটাকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। এবং আরও সহজভাবে বলা যায় যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে সেটা হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকলে সেটাকে বলা হবে ব্যক্তিবাচক হিসাব। আর এই ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে যে গ্রহণ করবে সে হবে ডেবিট এবং যে প্রদান করবে সে হবে ক্রেডিট। আমি আবার বলতেছি, ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে যে গ্রহণ করবে সে হবে ডেবিট এবং যে প্রদান করবে সে হবে ক্রেডিট। এখন উদাহরণের মাধ্যমে বলা যায়, আমরা ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক একটা প্রতিষ্ঠান আর আমরা হলাম একজন ব্যক্তি, এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান মিলে হলো ব্যক্তিবাচক হিসাব। তাহলে কে গ্রহণ করছে? ব্যাংক গ্রহণ করছে। যদি আমরা ব্যাংকে টাকা জমা দেই তাহলে ব্যাংক গ্রহণ করছে, ব্যাংক হবে ডেবিট, ব্যাংক হবে ডেবিট আর আমরা হব ক্রেডিট, আমরা হব ক্রেডিট। আবার যদি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, ব্যাংক থেকে যদি টাকা তুলে নিয়ে আসা হয় তাহলে ব্যাংক হবে দাতা, সেক্ষেত্রে ব্যাংক হবে ক্রেডিট, ব্যাংক হবে ক্রেডিট আর আমরা হব ডেবিট। এখন আমরা হব ডেবিট বলতে আমার নগদ টাকা কমে যাবে, নগদ টাকা বেড়ে যাবে। যদি ব্যাংকে নগদ টাকা জমা দিতে যাই তাহলে আমার নগদ টাকা কমে যায়, আবার ব্যাংকের ব্যালেন্স আমার বেড়ে যায়। আর ব্যাংক থেকে যদি টাকা তুলে নিয়ে আসি তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে এবং আমার নগদ টাকার পরিমাণ বাড়ে। সে আলোচনা আমরা পরে করব। প্রাথমিকভাবে বুঝতে হলে এভাবেই বুঝতে হবে যে হিসাবটা যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তির মধ্যে ব্যক্তিও থাকবে প্রতিষ্ঠানও থাকবে, এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে গ্রহণ করবে সে ডেবিট হবে এবং যে প্রদান করবে সে ক্রেডিট হবে। আর যদি অব্যক্তিবাচক হয়, অব্যক্তিবাচক যদি হয় হিসাব, অব্যক্তিবাচক হিসাব বলতে সেখানে সম্পদবাচক হিসাব থাকবে এবং নামিক হিসাব থাকবে। অব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, সেখানে হলো সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। নামিক হিসাব বলতে আয় এবং ব্যয়বাচক হিসাব, যেখানে শুধু সম্পদের নাম লেখা থাকে, যে হিসাবের মধ্যে শুধু সম্পদের নাম লেখা থাকে সেটাকে বলা হয় সম্পদবাচক হিসাব। আর এই সম্পদবাচক হিসাব যদি হয় সেক্ষেত্রে ডেবিট ক্রেডিট হবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, যে কোনো ধরনের সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে। সম্পদ যদি আসে আমাদের কাছে তাহলে ডেবিট হবে। সম্পদ যদি কমে যায় তখন ক্রেডিট হবে। সম্পদ যদি বের হয়ে যায়, সম্পদ যদি চলে যায় তাহলে ক্রেডিট হবে। আমি আবার বলতেছি, হিসাবটা যদি সম্পদবাচক হয়, অর্থাৎ কোনো হিসাবে যদি সম্পদের নাম লেখা থাকে, যে হিসাবে সম্পদের নাম লেখা থাকে সেটাকে বলা হয় সম্পদবাচক হিসাব। আর সম্পদবাচক হিসাবের ক্ষেত্রে, অর্থাৎ সম্পদের ক্ষেত্রে, সম্পদ যখন বাড়বে তখন ডেবিট হবে, সম্পদ যখন আমাদের কাছে আসবে তখন ডেবিট হবে, সম্পদ যখন কমে যাবে তখন ক্রেডিট হবে, সম্পদ যখন বের হয়ে যাবে, সম্পদ যখন আমাদের কাছে চলে যাবে তখন ক্রেডিট হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আমরা ব্যাংকে টাকা জমা দেই, ব্যাংকে টাকা জমা দিলে আমাদের নগদ টাকার পরিমাণ কমে যাবে আর ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, তখন ব্যাংক ব্যালেন্স হবে ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট, নগদ টাকা হবে ক্রেডিট। আমি আবার বলতেছি, যদি আমরা ব্যাংকে টাকা জমা দেই, আমি কিছুক্ষণ আগে বলছি যে সম্পদবাচক হিসাব যদি হয় তাহলে সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট হবে। এখন বলতেছি আমি যে ব্যাংকে যদি আমরা টাকা জমা দেই, ব্যাংকে যদি নগদ টাকা জমা দেই তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট হবে এবং আমাদের নগদ টাকার পরিমাণ কমে যাবে, নগদ টাকা ক্রেডিট হবে। ব্যাংকের ব্যালেন্স ওটাও একটা সম্পদ, আমাদের কাছে নগদ টাকা ছিল এটাও একটা সম্পদ। এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে, যে সম্পদ বাড়বে সেই সম্পদ ডেবিট হবে এবং যে সম্পদ কমে যাবে সেই সম্পদ ক্রেডিট হবে। আমরা একটা আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র একটা সম্পদ,
আসবাবপত্র যদি ক্রয় করি তাহলে আসবাবপত্র আরো বাড়বে, সেক্ষেত্রে আসবাবপত্র ডেবিট হবে। এবং নগদ টাকাতে যদি ক্রয় করি, নগদ টাকাতে ক্রয় করলে নগদ টাকার পরিমাণ কমে যাবে, তখন নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যাংকের মাধ্যমে যদি ক্রয় করি, যে চেকের বিনিময়ে চেক দিয়ে আমি আসবাবপত্র ক্রয় করছি, তাহলে আসবাবপত্র ডেবিট হবে। আসবাবপত্র সম্পদ বাড়ছে ক্রয় করার পরে, আর আমি চেক দিছি, চেক দেওয়ার কারণে আমার ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আবার বলতেছে যে হিসাব যদি সম্পদবাচক হয়, অর্থাৎ সম্পদবাচক হিসাবের ক্ষেত্রে যে হিসাবের মধ্যে সম্পদের নাম লেখা থাকবে সেটা হলো সম্পদবাচক হিসাব, এবং সেই ক্ষেত্রে সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট হবে, সম্পদ যদি কমে তাহলে ক্রেডিট হবে। অর্থাৎ আমাদের কাছে সম্পদ যদি আসে সেই সম্পদ ডেবিট হবে, যে সম্পদ বের হয়ে যাবে সেই সম্পদ ক্রেডিট হবে। আমি উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করছি। এরপর হলো নামিক হিসাব। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক হিসাব মানে হলো আয় ব্যয়বাচক হিসাব। এই পৃথিবীর যাবতীয় খরচ ক্ষতি ব্যয় ডেবিট। আমাদের সামনে যত খরচ ক্ষতি ব্যয় আছে সব হবে ডেবিট, এবং যত আয় এবং লাভ আছে, আয় দায় এবং লাভ সব হলো ক্রেডিট। আয় দায় এবং লাভ হবে ক্রেডিট। আমরা বলতে পারি আয় এবং লাভ ক্রেডিটও বলতে পারি, কিন্তু পুরোটা বললে সম্পূর্ণভাবে বলা যায় ভাবে যে আয় দায় এবং লাভ ক্রেডিট। তাহলে আয় লাভ ক্রেডিট বুঝলাম। উদাহরণ হিসেবে বলা যায় কারেন্টের বিল দিলাম। কারেন্টের বিল যদি দেই, তো কারেন্টের বিল হলো একটা খরচ, সকল খরচ হলো ডেবিট, তাহলে লিখতে হবে কারেন্টের বিল ডেবিট। বিদ্যুৎ খরচ ডেবিট। ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে নগদ টাকা বের হয়ে যাবে। আমি যদি কারেন্টের বিল দিয়ে দেই তাহলে নগদ টাকা কমে যাবে, নগদ টাকা বের হয়ে যাবে। নগদ টাকা হলো সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। কিছুক্ষণ আগে আমি বলছি যে সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। আমরা যদি কারেন্টের বিল দেই, আমরা যদি গ্যাসের বিল দেই, আমরা যদি পানির বিল দেই, আমরা যদি কর্মচারীর বেতন দেই, আমরা যদি ঘরের ভাড়া দেই, সবই হলো খরচ। ঘরের ভাড়া খরচ, কর্মচারী বেতন খরচ। সেভাবে লিখতে হবে যে ঘরের ভাড়া অর্থাৎ ভাড়া খরচ ডেবিট, বেতন খরচ ডেবিট, কারেন্টের বিল খরচ ডেবিট, গ্যাসের বিল খরচ ডেবিট, পানির বিল খরচ ডেবিট। এবং নগদ টাকা যদি দেই তাহলে নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদান হিসাব হলো নগদ টাকা হলো সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। তাহলে মানে কি হলো, পৃথিবীর সকল খরচ হলো ডেবিট, সকল খরচ ডেবিট, আর নগদ টাকা যদি কমে যায়, সম্পদ যদি কমে যায় তাহলে হবে ক্রেডিট। সেইভাবে যদি কোনো আয় হয়, পৃথিবীর সকল আয় হলো ক্রেডিট। যেমন বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হলো কি, ব্যাংকে আমি টাকা রাখছি, ব্যাংকে আমি 5 বছরের জন্য টাকা রাখছি, 10 বছরের জন্য টাকা রাখছি, সেটাকে বলা হয় বিনিয়োগ। সেখান থেকে যদি কোনো সুদ পাই, সেখান থেকে যদি সুদ পাওয়া যায় তাহলে নগদ টাকা বেড়ে যাবে, তখন জাবাতে হবে, তখন বলতে হবে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট হবে, কারণ ব্যাংক থেকে আমি টাকা পাইছি, ব্যাংক থেকে আমি সুদের টাকা পাইছি, নগদ টাকা আমার বেড়ে গেছে, নগদ টাকা বেড়ে গেছে, নগদ টাকা হলো সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হবে, তখন নগদান হিসাব ডেবিট। এবং বিনিয়োগের সুদ হবে ক্রেডিট। বিনিয়োগের সুদ হলো আয়, আমি ব্যাংকে টাকা রাখছি, সেখান থেকে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে। আমি এক জায়গায় টাকা রাখছি, সেখান থেকে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, ব্যাংক থেকে আমি সুদ পাইছি, সেই সুদ হওয়া আমার জন্য আয়। আর সকল আয় হলো ক্রেডিট। তাহলে সকল আয় যদি ক্রেডিট হয় তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। তো বিনিয়োগের সুদ ক্রেডিট, আমি নগদ টাকা যদি পাই তাহলে নগদ টাকা বেড়ে যাবে, সেক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট। আর নগদান হিসাব ডেবিট হওয়ার কারণ হলো নগদ টাকা হলো সম্পদ, সম্পদ বেড়ে গেলে ডেবিট হয়। কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছে যে সম্পদ বেড়ে গেলে ডেবিট হবে, সম্পদ কমে গেলে ক্রেডিট হবে। যখন আমি কর্মচারীর বেতন দিব, কর্মচারীর বেতন দিলে নগদ টাকা যদি কর্মচারীর বেতন দেই, নগদ টাকা কমে যাবে, তখন নগদান হিসাব হবে ক্রেডিট। আর বিনিয়োগের সুদ যদি আমি পাই তাহলে নগদ টাকা বেড়ে যাবে, তো নগদান হিসাব হবে ডেবিট। আর বেতন হলো খরচ, পৃথিবীর সকল খরচ ডেবিট, এজন্য বেতন খরচ ডেবিট হয়েছে। আর পৃথিবীর সকল আয় হলো ক্রেডিট, এজন্য বিনিয়োগের সুদ আয় ওটা ক্রেডিট হচ্ছে, বিনিয়োগের সুদ হবে ক্রেডিট। আরো হয় বলা যায়, দোকানের মাল যদি আমি ক্রয় করি, দোকানের মাল ক্রয় করছি নগদ টাকা দিয়ে, তখন হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। দোকানের মাল যদি ক্রয় করি, যে মালের ব্যবসা আমরা করি, সেই মাল যদি বিক্রি করা, সেই মাল যদি আমরা ক্রয় করি, সেটা হবে আমাদের জন্য খরচ হবে, খরচ। আর সেই ক্ষেত্রে সকল খরচ যেহেতু ডেবিট, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট হবে। নগদ টাকা দিয়ে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট হবে। আবার সেই মাল যখন আমরা বিক্রি করব, সেই মাল যখন আমরা বিক্রি করবো নগদ টাকা দিয়ে, তখন নগদ টাকা আমাদের কাছে আসবে, নগদ টাকা আমাদের কাছে আসবে, তখন নগদান হিসাব ডেবিট হবে। এবং বিক্রি করলে আয় হয়, দোকানের মাল বিক্রি করলে সেটাকে আয় হিসেবে চিহ্নিত করতে হয়, সেটা আয় হয়। আর সকল আয় হলো ক্রেডিট, তখন বিক্রয় হবে ক্রেডিট। তাহলে আমি আবার বলতেছি যে
দোকানের মাল ক্রয় করা হলে সেটাকে খরচ হয়, সেটা হবে খরচ, আর সকল খরচ ডেবিট। এর জন্য ক্রয় হিসাব হবে ডেবিট। আর নগদ টাকাতে যদি মাল ক্রয় করা হয় তাহলে নগদ টাকা বের হয়ে যাবে, নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব হবে ক্রেডিট। কারণ নগদ টাকা হলো সম্পদ, সম্পদ যদি বাড়ে তখন ডেবিট হবে, সম্পদ যদি কমে যায় তখন সম্পদ ক্রেডিট হবে। অন্যভাবে অন্যদিকে বিক্রয়, দোকানের মাল যখন বিক্রি করবো আমরা তখন সেটাকে আয় বলা হবে। দোকানের মাল বিক্রি করলে সেটাকে হবে, সেটা বলবে হ্যাঁ সেটা হবে আয়, আর সকল আয় হবে ক্রেডিট। তাহলে বিক্রয় হবে ক্রেডিট। আর নগদ টাকাতে যদি বিক্রি করি তাহলে নগদ টাকা আসবে, সেক্ষেত্রে নগদান হিসাব হবে ডেবিট। নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব হবে ক্রেডিট। আবার সেমভাবে যদি বাকিতে ক্রয় করা যদি হয়, বাকিতে যদি ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় তো খরচ, সকল খরচ হলো ডেবিট। আর পাওনাদার হবে ক্রেডিট। পাওনাদার কোনো লোকের কাছ থেকে মাল ক্রয় করলে, কোনো কোম্পানির কাছ থেকে মাল ক্রয় করলে সেটা হবে ব্যক্তিবাচক। আর ব্যক্তিবাচক যারা দিবে আমাদেরকে তারা হয় ক্রেডিট। তাহলে যদি আমরা এরকম হয় যে মিস্টার করিমের কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে আসছি বাকিতে, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং মিস্টার করিম হবে ক্রেডিট। এবং মিস্টার করিমের সাথে আমাদের একটা সম্পর্ক হবে, সেটা হলো পাওনাদার। মিস্টার করিমের সাথে আমাদের একটা সম্পর্ক হবে, সেটা হবে পাওনাদার। আমরা বাকিতে মাল ক্রয় করলে, বাকিতে মাল ক্রয় করলে যে সম্পর্কের তৈরি হয়, যে সম্পর্কের সৃষ্টি হয়, সেই সম্পর্কের নাম হলো পাওনাদার এবং সেটা হবে দায়। আর সকল দায় হলো ক্রেডিট, সকল দায় হলো ক্রেডিট। কিছুক্ষণ আগে বলছি যে আয়, দায় এবং লাভ হবে ক্রেডিট, এবং পৃথিবীর সকল খরচ, ক্ষতি, ব্যয় হবে ডেবিট। তাহলে প্রথম থেকে আবার একটু আমি বলার চেষ্টা করি, সেটা হলো কি যে সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে হিসাবের প্রকার ভেদাক আলোচনা করতে হয়। সেটা হলো যে সনাতন পদ্ধতিতে হিসাব হলো প্রধানত দুই প্রকার। প্রথম হলো ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হলো যেখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, সেটা হলো ব্যক্তিবাচক হিসাব। এবং সেই ব্যক্তিবাচক হিসাবের মধ্যে যে গ্রহণ করবে সে হবে ডেবিট, যে প্রদান করবে সে হবে ক্রেডিট। এরপরে এই অব্যক্তিবাচক হিসাবের মধ্যে অব্যক্তিবাচক হিসাব হলো আবার দুই প্রকার, সেটা হলো সম্পত্তিবাচক এবং নামিক হিসাব। আর সম্পত্তিবাচক হিসাব হলো যে হিসাবের মধ্যে কোনো সম্পদের নাম লেখা থাকে, এই সম্পদগুলা যখন বাড়বে তখন ডেবিট হবে। যে সম্পদ বাড়বে সেই সম্পদ ডেবিট হবে, যে সম্পদ কমবে সেই সম্পদ ক্রেডিট হবে। যেমন আমার হাতে নগদ টাকা একটা সম্পদ, এবং ব্যাংকের যে ব্যালেন্স আছে, ব্যাংকে যে জমা টাকা আছে সেটাও একটা সম্পদ। যদি আমরা ব্যাংকে টাকা জমা দেই তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট হবে। আর আমাদের নগদ টাকা কমবে, নগদান হিসাব ক্রেডিট হবে। কারণ ব্যাংকের ব্যালেন্স ওটা একটা সম্পদ, ওই সম্পদ বাড়ছে, আর নগদ টাকা পরিমাণ কমে গেছে, নগদ টাকাটা সম্পদ, এটা ক্রেডিট হবে। আবার সেমভাবে যদি পক্ষান্তরে আমরা যদি ব্যাংক থেকে যদি টাকা তুলে নিয়ে আসি তাহলে ব্যাংকের ব্যালেন্স কমবে, ব্যাংক হবে ক্রেডিট, আমাদের নগদ টাকা বাড়বে, নগদান হিসাব হবে ডেবিট। কারণ নগদ টাকা হলো সম্পদ, বাড়ছে, আর ব্যাংকের যে ব্যালেন্স সেই সম্পদ কমছে। এরপরে নামিক হিসাব। নামিক হিসাব হলো, নামিক হিসাবের আরেক নাম হলো আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয় বাচক হিসাবের ক্ষেত্রে পৃথিবীর সকল খরচ, ক্ষতি, ব্যয় ডেবিট, আর পৃথিবীর সকল আয়, দায়, লাভ ক্রেডিট। সকল খরচ, ক্ষতি, ব্যয় ডেবিট হবে, আর সকল আয়, দায়, লাভ ক্রেডিট হবে। ধন্যবাদ।